সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লেকচার 3-এ আবারও স্বাগতম। লেকচার 3-এ আমরা মূলত তিনটা টাইপ এখানে শেষ করব। একটা হচ্ছে কেপলারের সূত্র, একটা হচ্ছে মুক্তিবেগ, আর একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এবং তোমরা দেখতেই পারতেছো যে আমাদের হচ্ছে মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ হচ্ছে 3 স্টার, এবং ইম্পর্টেন্সের ভিত্তিতে আমরা কেপলারের সূত্রকে 2 স্টারে রেখেছি। তো প্রথমে কেপলারের সূত্রের মধ্যে এমসিকিউ যদি আমরা আসি, ঢাকা ইউনিভার্সিটিতে 18-19 সালে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে 11-12 সালে এমসিকিউ আসতে দেখা গিয়েছে, এবং রিটার্নের ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটিতে 19-20 এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে 18-19 সালে আসতে দেখা গিয়েছে। তো বুঝতেই পারছো যে গুরুত্বের ভিত্তিতে এটা ইম্পর্টেন্সের দিক থেকে একটু উপরেই থাকবে। তো এখন দেখো, কেপলারের সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটা, দ্বিতীয় সূত্রটা বা তৃতীয় সূত্রটা, যেটাই আসুক না কেন, আমরা একটা শর্টকাট দিয়ে, মোটামুটি একটা নেমোনিক দিয়ে আমরা একটা মনে রাখতে পারবো। সেটা হচ্ছে ইএটি, মানে ইট। হ্যাঁ, তো আমরা একদম বাচ্চাকাল থেকে যেটা শিখে আসতেছি, এই ইটের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে এলিপস, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, আর তৃতীয় যেটা সেটা হচ্ছে টাইম অথবা সময়। এবং তোমরা কিন্তু জানোই যে প্রথম সূত্রটা হচ্ছে এলিপস বা উপবৃত্তের সূত্র, উপবৃত্তাকার কক্ষপথের সূত্র। 2 নম্বর সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বা এরিয়ার সূত্র। আর 3 নম্বর সূত্র হচ্ছে ল অফ টাইম অথবা সময়ের সূত্র। সেইভাবে তোমরা মোটামুটি অল্প সময় মনে রাখতে পারবা। তো আমরা এবার চলো টোটাল সূত্রগুলো একটু একটা একটা করে দেখে নিই। প্রথম সূত্র দেখো, উপবৃত্তাকার সূত্র বা উপবৃত্ত সূত্র। এখন সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘুরছে। তো প্রথম দিকে কিন্তু মনে করা হতো যে গ্রহগুলোকে আসলে কেন্দ্র করে উপগ্রহগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে। কিন্তু সর্বপ্রথম কেপলার তার এই যুগান্তকারী আইডিয়া নিয়ে আসে যে আসলে বৃত্তাকার কক্ষপথে না, বরং সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে একটি ফোকাসে রেখে, আমি যদি এটাকে একটা ফোকাস বলি, এটাকে আমি আরেকটা ফোকাস বলতে পারি, ধরো এস প্রাইম। তোমরা উপবৃত্তে পড়ে আসছো, এলিপসে দুইটা ফোকাস থাকে। তো একটা যদি এস থাকে, একটা যদি এস প্রাইম থাকে, আমি এই ফোকাসে যদি আমি সূর্যটাকে রাখি বা গ্রহটাকে রাখি, তাহলে আমার উপগ্রহ যেটা থাকবে, হ্যাঁ, যেই উপগ্রহ আমার থাকবে, সেই উপগ্রহগুলো কোথায় থাকবে? এই উপবৃত্তাকার কক্ষপথে থাকবে। তো আমরা হচ্ছে সহজ একটা এক্সাম্পল কোথায় আনি, সূর্যকে হচ্ছে আমরা গ্রহতে রাখি। তাহলে সূর্যকে হচ্ছে আমরা এখানে গ্রহতে রাখি। তাইলে আমার যেই অন্য গ্রহগুলো থাকবে, ধরো এটা হচ্ছে আমার পৃথিবী, এক্সাম্পলে আমরা পৃথিবীকে রাখলাম। পৃথিবী কিন্তু সূর্যের সাপেক্ষে একটা উপগ্রহ। হ্যাঁ, তাইলে পৃথিবী সূর্যকে একটি ফোকাসে রেখে তারপরে ঘুরবে। তাহলে পৃথিবী হোক, এরপরে অন্য কোন একটা গ্রহ হোক, অপর একটা গ্রহ হোক, অপর গ্রহ হোক, সেটা মঙ্গল হইতে পারে অথবা সেটাও ধরো বৃহস্পতি হইতে পারে। তো যারাই থাকুক না কেন, তারা হচ্ছে এখানে একটা উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে রেখে তারপর ঘুরতে থাকবে। সেই উপবৃত্তাকার সূত্র, এটাই হচ্ছে কেপলারের অন্যতম একটা যুগান্তকারী আইডিয়া। এবার চলো 2 নাম্বারটা একটু দেখি। 2 নম্বরে আমাদের বলা হয়েছে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আমরা জানি ক্ষেত্রফলের সূত্রে কি বলা হয়, যে গ্রহগুলোর সাথে ফোকাসের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সো এইটা একটু পরে আমরা দেখব। এটার সাথে আরেকটা তোমরা একটু মনে রাখবা, মাঝে মধ্যে এটা আসে যে এই যে দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফল সূত্র, এটা আসলে কাকে সমর্থন করে। সো মনে রাখতে হবে এই সূত্রটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতাকে সমর্থন করে। আচ্ছা, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এবার দেখো, এখানে সূত্রের বিবৃতিটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমার ধরো এটা হচ্ছে সূর্য আছে, আর এখানে ধরো আমার একটা গ্রহ এই বি থেকে ধরো এরকম ডি পয়েন্টে চলে গেছে, এবং এই ক্ষেত্রে সে ধরো সময় নিচ্ছে হচ্ছে টি সময়। তাইলে এই যে বি থেকে সে ডি তে চলে গেল, তাইলে এই ফোকাসের সংযোগকারী সরলরেখা যদি আমি এরকম সংযোগ করে দিই ফোকাসের সাথে, তাহলে এখানের ক্ষেত্রফলটা আসলে কত? এখানে ক্ষেত্রফলটা আসলে কত উৎপন্ন হয়েছে দেখো তো, বি এস ডি, বিএসডি ক্ষেত্রফল। সময়টা কত রাখছি? টি রাখছি। এখন ধরে নাও আমি একই সময় টি, ধরো একই সময় টি যদি 1 ঘন্টা হয়, তাহলে আমি এই গ্রহটা ঘুরতে 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 ধরো এখানে চলে আসছে। ধরো এটা হচ্ছে আমাদের ই পজিশন। এখন ওই ই পজিশন থেকে আমি আবার 1 ঘন্টা পরে আমি দেখলাম যে গ্রহ কতটুকু আসছে। হ্যাঁ, আমি আবারও 1 ঘন্টা পরে, মানে ওই টি সময় পরে খেয়াল করে দেখলাম আমার গ্রহটা এখানে মনে করো এফ বিন্দুতে আসছে। তাইলে এই ফোকাস থেকে যদি আমি যুক্ত করে দেই, ফোকাস থেকে দুইটা পজিশনকে যদি যুক্ত করে দেই, তাহলে এখানে আর একটা ক্ষেত্রফল উৎপন্ন হইলো না? কি ক্ষেত্রফল উৎপন্ন হইলো? এস এফ ই ক্ষেত্রফল। তাহলে খেয়াল করো, সময় যদি আমার সেম থাকে, আমরা সময় সেম রাখছি, তাহলে আমাদের ক্ষেত্রফল দুটাও কি হবে? সেম হবে। তো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের বিবৃতি, যে
গ্রহগুলোর সাথে ফোকাসের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, যে যেহেতু আমাদের এখানে এটা T1 আর এটা T2 সময় আমরা সেম ধরতেছি, তাহলে আমরা বলবো যে T1 সমান যদি T2 হয়, আমাদের যেই বিএসডি ক্ষেত্রফল আর যেই এফএসই ক্ষেত্রফল সেটা পরস্পর কি হবে, সমান হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের বিবৃতি। ওকে, এবার 3 নম্বর সূত্র, সময়ের সূত্র। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তো এই যে গড় দূরত্ব যে শব্দটা বললো, এটা কেন বললো দেখো। গড় শব্দটা কখন আসে, মনে করো একটা এলাকার তুমি হচ্ছে গড় আয়ু নিয়ে আলোচনা করতেছো, তো গড় আয়ু শব্দটা আমরা কেন বলি, কারণ প্রত্যেকটা মানুষের আয়ুষ্কাল আসলে সমান না। কেউ 50 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচে, কেউ বা 100 বছর বাঁচে। আচ্ছা, তাইলে এই যে যখন এক একজন মানুষের আয়ুষ্কাল এক এক রকম, তখন সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু আমরা নিয়ে আসি, যাকে আমরা বলি গড় আয়ু, তাই না? তাহলে গড় আয়ু 60 বলা মানে কিন্তু সবাই কিন্তু 60 বছর বাঁচে না। হ্যাঁ, তো এখানে গড় দূরত্ব কেন বলা হয় দেখো, মনে করো একটা গ্রহ যখন এখানে আছে, তখন এই সূর্য থেকে তার যে দূরত্বটা, আর গ্রহ যখন এইখানে থাকবে তখন সূর্য থেকে তার যে দূরত্বটা, এই দূরত্ব কিন্তু কোয়াইট ডিফারেন্ট, তাই না? তাহলে এক এক সময় এই দূরত্বটা কি এক এক রকম। এই যে এক এক সময় এক এক দূরত্ব, এই দূরত্বগুলোকে একসাথে মেজার করার জন্য বা একসাথে বলার জন্য আমরা কি বলি, গড় দূরত্ব বলি। তাহলে এই গড় দূরত্ব কিন্তু আমরা এখানে আর দ্বারা রিপ্রেজেন্ট করছি, এবং এই আরটা আসলে কি হবে, আমরা আগে ওই যে দেখে আসছিলাম যে আরটা আসলে কি হয়, এখানকার যে গ্রহটা থাকে তার যে ব্যাসার্ধ আর তার থেকে যে উচ্চতাটা, সেই দুটো যোগ করা হয়। তাইলে আমরা এখানে এই গড় দূরত্ব বলতে আসলে কি বলতে পারবো বলতো, আর প্লাস এইচ বলতে পারবো। অর্থাৎ ওই গ্রহের যেই সূর্যের যে তোমার পৃষ্ঠ আর তার থেকে যে উচ্চতাটা আছে, যে উচ্চতায় উপগ্রহগুলো আছে বা গ্রহগুলো আছে, তার যেই হিসাবটা, সেই মোট হিসাব হচ্ছে তোমার আর প্লাস এইচ, হুইচ ইজ গড় দূরত্বের সমান। তাহলে আমরা কি বলতে পারি, পর্যায়কাল হচ্ছে আমাদের টি, গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। সো আমরা কি বলতে পারি, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। সেটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন এটাকে কিন্তু প্রমাণ করা যায়। কই থেকে প্রমাণ করা যায়, খুব সহজ প্রমাণ। দেখো এই প্রমাণটা কিন্তু তোমাদের রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। রিটেনে বলতে পারে যে এটা প্রমাণ করে দেখাও। এখন প্রথম কথা, ধরে নাও একটা গ্রহ বা একটা উপগ্রহ যখন থাকে, তখন তাদের মধ্যবর্তী কি থাকে, একটা আকর্ষণ বল কাজ করে, মহাকর্ষ বল কাজ করে। তাইলে আমার এটার আমার যদি সূর্যের ভরটা যদি আমি এখানে ক্যাপিটাল এম ধরি, আর ধরো পৃথিবীর ভর যদি আমি এখানে স্মল এম ধরি, তাহলে দুজনের মধ্যে যে মহাকর্ষ বলটা আছে, সেই মহাকর্ষ বল কত, জি এম এম বাই আর স্কোয়ার। এবং এই মহাকর্ষ বলের যোগানটা আসলে কেন দেয়, কারণ মহাকর্ষ বলের কারণেই গ্রহটা কি করতে থাকে, এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতে পারে। হ্যাঁ, অর্থাৎ কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে কেন্দ্রমুখী বলের মানটা কত আমরা জানি, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো দুই পাশ থেকে সুন্দর এম এম বাদ যায়, এখান থেকে আরও কিন্তু বাদ যাচ্ছে, তার বাদ গিয়ে এখানে আর থাকতেছে। সো আলটিমেটলি আমরা এখানে লিখতে পারবো যে ভি এর মানটা হচ্ছে রুট ওভার, একবারে রুট না দিয়ে আমরা একটা কাজ করি, আমরা এখানে স্কোয়ার রাখি। তাহলে দেখো কি লেখা যায়, ভি স্কোয়ার ইকুয়ালস টু জিএম বাই আর। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে ভি এর মান হবে তার মানে রুট ওভার জিএম বাই আর। এখন এই যে আর এর মানটা আসলে কত, আর প্লাস এইচ। এজন্য তখন আমরা কি করি, একবারে যদি আর এর মানটা এখানে লিখে রাখি, আমরা লিখতে পারবো আর প্লাস এইচ। এটাই কিন্তু গ্রহের বেগের একটা ইকুয়েশন। আচ্ছা, এখন এইখান থেকে ফার্দার আমরা কোথায় যেতে পারি, দেখো ভাই, আমরা ভি এর মানটা জানি, আমরা কৌণিক বেগের সূত্রে জানি যে ভি এর মানটা হচ্ছে ওমেগা আর। তাহলে এখানে আর কিন্তু আসলে ভাই আর না, আর হচ্ছে আসলে আর প্লাস এইচ, এইটা ঠিক আছে। তো একটা লিখলে এখানে হবে, সমস্যা নাই। কেউ যদি এখানে আর প্লাস এইচ লেখে তাও হবে, ছোট আর লিখলে তাও হবে। তাহলে ভি এর মানটা এখানে আমরা এখন বসাবো। এখন দেখো দুই পাশ থেকে স্কোয়ার করে দিতে পারি। স্কোয়ার করলে কত আসবে, এটা আসবে হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার, এটা আসবে হচ্ছে তোমার আর প্লাস এইচ স্কোয়ার, এটা আসবে হচ্ছে তোমার জিএম বাই আর প্লাস এইচ। এখন দেখো যেটা করতে পারি সেটা হচ্ছে এই আর প্লাস এইচ হোল স্কোয়ারের নিচে যদি চলে যায়, সেক্ষেত্রে কি হয়ে যাবে, গুণ হবে।
তাহলে আমরা এখানে ওমেগার মানটাও বসাই দিই, 2π/t হোল স্কোয়ার ইকুয়ালস টু gm/r+h হোল কিউব। স্কোয়ারটা এখানে গিয়ে গুণ হয়ে গেছে। এখন দেখো কি করা যেতে পারে, আমরা এখানে স্কোয়ার করব, হ্যাঁ, সহজ স্কোয়ার। তাহলে কি হবে, 4π² t স্কোয়ার ইকুয়ালস টু gm/r+h হোল কিউব। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, gm/ ছোট আর কিউব, যেহেতু ছোট এর মানটা হচ্ছে আমার r+h এর সমান। তাহলে এই পাশ থেকে আমরা লিখতে পারবো এখানে gmt স্কোয়ার ইকুয়ালস টু 4π² স্মল আর কিউব। এখন দেখো ভাই, সবাই আসলে এখানে ধ্রুবক, সবাই ধ্রুবক, কারা বাদে? এই দুজন ধ্রুবক, এরাও ধ্রুবক, শুধুমাত্র টি এবং আরটা হচ্ছে আমাদের চলক। তার মানে আমরা আসলে কি বলতে পারি বলতো, আমরা বলতে পারি টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। সেটা হচ্ছে আমাদের প্রুফ। তো যদি কখনো আমাদের বলে যে নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্য নিয়ে, এই যে নিউটনের মহাকর্ষ সূত্র, তার সাহায্য নিয়ে তুমি কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ দাও, তাহলে তোমাকে এভাবে রিটেনে সুন্দর করে দেখাই দিয়ে আসতে হবে। হয়তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে একটা প্রশ্ন থাকবে। ওকে, এবার চলো কেপলারের সূত্রে একটা ছোট্ট এমসিকিউ দেখি। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 1819 সালে আসছিল। তো প্রশ্নটা কি বলছে, গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল। যখনই ক্ষেত্রফলের কথা বললো, ক্ষেত্রফল মানে কি এরিয়া, তা আমরা জানি যে EAT, ওইখানে এটা হচ্ছে কি 2 নাম্বার না, তাহলে 2 নাম্বার সূত্র। আর 2 নাম্বার যে সূত্র ছিল, ক্ষেত্রফলের সূত্র ছিল, কাকে সমর্থন করে বলতো? কোন নীতির সরাসরি ফলাফল? এই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তো এই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আমরা আগেই বলছিলাম, দেখো যে দ্বিতীয় সূত্রটা বা ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতাকে কি করে? সমর্থন করে। সো এটা এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের সি। এবারে দেখো, সূর্যের চারদিকে সূর্য, শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বলে দিচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, শুক্রটাকে আমরা ধরবো হচ্ছে ধরো r', আর পৃথিবীটা ধরবো হচ্ছে নরমালি r। তাহলে আমরা এখানে লিখতে পারি r'/r হচ্ছে 54:75। এখন বলছে পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে, পৃথিবীরটা লিখলাম 365 ডেজ, শুক্রতে কত দিনে হবে? টি প্রাইমটা চাইছে। আমরা সূত্র কি জানি বলো? আমরা সম্পর্ক জানি টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। সুতরাং আমার যেহেতু টি প্রাইমটা লাগবে, যার মান জানি না তাকে উপরে বসাবা, তাহলে হিসাব সুবিধা হবে। সো টি প্রাইম বাই টি হোল স্কোয়ার হবে r'/r হোল কিউব। এখন আমার মান লাগবে হচ্ছে টি প্রাইম, সো 2টাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে টি প্রাইম বাই টি হবে r'/r 3/2। তাহলে এখানে আমি সরাসরি মান বসাবো, তাহলে মান বসাই দিই চলো। r'/r এর মান কত হবে? 54/75, 3/2। তাহলে একবারে তুমি এই টি প্রাইমের মান যদি বের করে ফেলো, টি প্রাইমটা হবে 54/75 3/2 ইন্টু টি এর মানটা গুণ করতে হবে 365 ডেজ। তো এখানে তুমি যদি ক্যালকুলেটরে গুণ করো, তোমার অ্যান্সার আসবে 222 সামথিং, অর্থাৎ তোমার এই যে 223 যে অপশনে আছে, 223 যে অপশনে আছে, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, সো হোপফুলি এটার প্রসেস আমরা বুঝতে পারছি যে কিভাবে করতে হবে আসলে। এবার চলো পরবর্তী প্রসেসে যাই। কেপলারের প্রথম এবং তৃতীয় সূত্র, এই দুটি সূত্র আমাদের লিখতে বলছে। তো কেপলারের প্রথম সূত্র তো আমরা জানি যে আমাদের এই যে EAT এর মধ্যে প্রথম সূত্র হচ্ছে এলিপসের। তার মানে প্রথম সূত্র আমাকে লিখতে হবে কোনটা? উপবৃত্তের যে সূত্রটা আছে সেটা লিখতে হবে। তো উপবৃত্তের সূত্র লিখে দিবা যে সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে গ্রহগুলো ঘুরতে থাকে। আর তৃতীয় সূত্র কোনটা? আমরা জানি তৃতীয় সূত্র হচ্ছে যে টি, মানে টাইমেরটা। টাইমের সূত্রটা কোনটা লিখতে হবে? লিখতে হবে যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু কি? আর কিউব। তো সেই ক্ষেত্রে কি বলতে হবে, আমার যে এই যে আরটা হচ্ছে ওই গ্রহ এবং সূর্যের কি গড় দূরত্ব, আর টিটাকে আমরা কি বলি? পর্যায়কাল বলি। তো তৃতীয় সূত্রের বিবৃতি আমরা যেভাবে বলছিলাম, অর্থাৎ এই যেভাবে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, একইভাবে বিবৃতিটা লিখবো এবং লিখার পাশাপাশি তোমাকে এই ম্যাথমেটিক্যাল টার্মটাও লিখতে হবে। অর্থাৎ যখন তোমাকে সূত্র লিখতে বলবে, অবশ্যই সূত্র লিখতে হবে,
অবশ্যই তোমার বিবৃতিটাও লিখে দিবা, রিলেভেন্ট সূত্র থাকলে সেই সূত্রটাও লিখে দিবা, তাহলে তোমার ফুল মার্কসটা পাওয়ার সম্ভাবনা বাড়বে। আচ্ছা, এবার এর প্রশ্নটা একটু দেখো, পৃথিবীর অনুসুর এবং অপসুর দূরত্ব যথাক্রমে 1.47 × 10⁻11 মিটার এবং এত মিটার হলে অনুসুর স্থানে পৃথিবীর গতি অপসুর স্থানের তুলনায় কত গুণ হবে? একটু বুদ্ধি খাটাও দেখো। এখানে অনুসুর যে স্থানটা তার মানটা কম আর অপসরের মানটা হচ্ছে বেশি। তো এটা আসলে কেমন বিষয়? ধরো আমরা যদি জানি যে আমরা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো কি করে, উপবৃত্তাকার পথে ঘুরে, তাইলে এটা যদি আমার সূর্য হয়, আমার যে পৃথিবীটা আছে ভাই, আমার পৃথিবীটা একটা সময় সূর্যের সব থেকে কাছে থাকবে, আর একটা সময় আমার এই পৃথিবীটাই সূর্য থেকে সব থেকে দূরে থাকবে। তাইলে পৃথিবী যখন সূর্যের সব থেকে কাছে অবস্থান করে, এই পজিশনটাকে বলা হয় অনুসুর। আর পৃথিবী যখন সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে, সেই পজিশনটাকে বলা হয় অপসুর। এখন দেখো, পৃথিবী অনুসরে থাক, অপসরে থাক বা অন্য যে কোনো জায়গায় থাকুক না কেন, কৌণিক ভরবেগের যে সংরক্ষণশীলতা সেটা তো সবসময় খাটবে। তার মানে আসলে তোমার অনুসর স্থানের যে কৌণিক ভরবেগ আর অপসর স্থানের যে কৌণিক ভরবেগ সেটা অবশ্যই পরস্পর সমান। এখন এই অবস্থায় পৃথিবীর একটা যদি ধরো রৈখিক বেগ থাকে ধরো v1, আর তাদের এই ক্ষেত্রে যদি দূরত্ব থাকে হচ্ছে r1, এই ক্ষেত্রে যদি ধরো বেগটা থাকে হচ্ছে তোমার ধরো v2, আর গড় দূরত্ব যদি থাকে r2, তাহলে আমরা কি জানি যে কৌণিক ভরবেগ সংরক্ষিত হবে। তার মানে আগের কৌণিক ভরবেগ মানে এই অবস্থানের কৌণিক ভরবেগ আর পরের কৌণিক ভরবেগ মানে এই অবস্থানের কৌণিক ভরবেগ সেম। এখানে আসলে আগে পরে বলার কিছু নাই, একটাকে আগে বললে আর একটাকে পরে বলতে পারবো, এটাকে আগে বললে এটাকে পরে বলতে পারবো, বিষয়টা এমন। তাইলে দুই স্থানের কৌণিক ভরবেগ সমান, তার মানে L1 = L2। কৌণিক ভরবেগের সূত্র কি? mvr। তাহলে আমরা কি লিখতে পারি? m v1r1 = m v2r2। এম এর জায়গায় তার 1 2 দেওয়া দরকার নাই, আমার সূর্য তো আর চেঞ্জ হয় নাই, তাই না? সূর্য তো সেম, আমার পৃথিবী চেঞ্জ হয় নাই, তো পৃথিবীর যে ভর, ভর এখানেও এম, পৃথিবীর ভর এখানেও এম। তাহলে এখানে আমরা এখন কি করতে পারি দেখো ভাই, আমরা এখানে এম এম বাদ দিতে পারি। আমাদের এখানে বলছে দেখো পৃথিবীর গতি অপসর স্থানের কত গুণ, তাহলে কোন অবস্থানে চাইছে? অনুসর স্থানে চাইছে। অনুসর স্থানের বেগ কোনটা? v1 চাইছে। হ্যাঁ, তাহলে v1 এর মানটা হচ্ছে আমাদের আসলে v2 এর রেসপেক্টে বের করতে হবে। সো v1 কত হবে দেখো, v1 হবে v2 × r2/r1। তো v2 এর মানটা আসলে আমরা জানি না, এখানে ওই অনুপাত আকারে রাখতে হবে আর কি। r2 এর মানটা একটু বসাই দেই। সো আমার r2 এর মানটা হচ্ছে কত? এইটা। আর r1 এর মান হচ্ছে আমার এইটা। তাইলে r2 এর মানটা একটু বসাই 1.52, আর এখানে মান আছে 1.47। আমি ইচ্ছা করে 10⁻11 লিখি নেই, কারণ কাটাকাটি যাবে, তাই না? সো এটা লিখলাম না। এখন এটার অনুপাতটা আসলে কত হয় দেখো, দেখো এটার অনুপাত হয় হচ্ছে 1.034 এত গুণ। তো তুমি যদি ধরো এটা রিটেনে আসে এভাবেও লিখতে পারো, অথবা অনুপাতটাকে এভাবেও করতে পারো যে 1.52 = 1.47 হবে, সমস্যা নাই। তাহলে এখানে বলছে কত গুণ, অপসরের কত গুণ। তো অপসরের বেগটা কত? v2। অপসরের বেগটা হচ্ছে v2, তাহলে অপসরের বেগের 1.04034 গুণ। হ্যাঁ, সুতরাং আমি বলবো অপসরের 1.034 গুণ। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার চলো পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। পরবর্তী টাইপ আমাদের হচ্ছে মুক্তিবেগের টাইপ, এবং মুক্তিবেগ থেকে রিটেন না আসলেও দেখো এমসিকিউ অনেকবার আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে দেখা যায় যে অনেকবার আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখা যায় অনেকবার আসছে, খুলনা ইউনিভার্সিটিতে একবার আসছে। ওকে, সো মুক্তিবেগের টাইপ গুলো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, স্পেশালি ফর আমাদের এমসিকিউ। তো মুক্তিবেগের এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রে আসলে এটা কি বোঝাচ্ছে দেখো, আমার একটা গ্রহ আছে এখানে, স্পেসিফিক্যালি পৃথিবীকে দেখানো হচ্ছে, এবং পৃথিবীর উপরে একটা স্যাটেলাইট দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে স্যাটেলাইটটা আছে এখানে, স্যাটেলাইটকে তুমি যদি মুক্তিবেগে ছুঁড়ে মারো তাহলে আসলে কি হবে দেখো। আমাদের পৃথিবী থেকে যখন আমি কোন একটা উপগ্রহকে যখন ছুঁড়ে মারি, তখন উপগ্রহকে কিন্তু নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারতে হয়, তাই না? এখন মুক্তিবেগটা আসলে কি বেগ, সেটা হচ্ছে কোন একটা গ্রহ থেকে
ন্যূনতম যেই বেগে তুমি ছুঁড়ে মারলে সেই উপগ্রহটা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। শুধুমাত্র উপগ্রহ না, যে কোনো বস্তুকেই, ধরো আমি যদি এই কলমটাকে মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ তো তোমরা জানো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো 11.2 কিলোমিটার পার সেকেন্ডে যদি আমি এই বস্তুটাকে ছুঁড়ে মারি, তাহলে এই বস্তু কিন্তু আর কখনো পৃথিবীতে কি আসবে না, ফিরে আসবে না। সো ওই মুক্তিবেগের ওই ডেফিনেশনটা হচ্ছে আমরা এখানে লিখে রাখছি, দেখো যে কোনো গ্রহ থেকে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর ফিরে আসে না, তাকে বলা হচ্ছে মুক্তিবেগ। তো আমরা এটাই একটু এখানে ডিরাইভ করার চেষ্টা করবো যে সূত্রটা আসলে কিভাবে আসে। এখন ধরো এটা হচ্ছে আমার পৃথিবী আছে, পৃথিবীর এই পৃষ্ঠ থেকে হচ্ছে আমি একটা বস্তুকে নিক্ষেপ করব। হ্যাঁ, পৃষ্ঠ থেকে নিক্ষেপ করে তাকে আমি কোথায় পাঠাইতে চাই, তাকে আমি একদম অসীমে পাঠাই দিতে চাই। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে বলছে সর্বাপেক্ষা কম, তার মানে এই বেগের থেকে বেশি বেগে মারলেও কিন্তু সে আসলে চলে যাবে পৃথিবী ছেড়ে, কিন্তু সর্বাপেক্ষা কমটা নিতে হবে, লিমিটিংটা নিতে হবে, মানে এমন বেগ দিতে হবে যে অসীমে গিয়ে তার বেগটা যাতে শূন্য হয়ে যায়। তো অসীমে গিয়ে তার বেগটা হইতে হবে শূন্য। তাহলে আমার ছুঁড়ে মারতে হয়েছে কোন বেগে, মুক্তি বেগে। তাহলে এখানকার আমার যে বেগটা আছে সেই বেগটা হচ্ছে আমাদের মুক্তি বেগ, ধরো সেটা হচ্ছে ভিই। এখন তাহলে দেখো পৃথিবী পৃষ্ঠে প্রথমে বস্তুটা ছিল, তাহলে তার ইনিশিয়াল যে দূরত্ব সেটা হচ্ছে তার ব্যাসার্ধ, আর তাকে ফাইনালি কোথায় পাঠাইছি, অসীমে। তাহলে আমার এটার মান হচ্ছে R2। তো তোমরা সূত্র জানো যে আমাদের কৃত কাজের মানটা হচ্ছে GMM 1/R1 - 1/R2। আর আমাদের এই কৃত কাজের মানটাই আবার হচ্ছে কার সমান, গতিশক্তির মানের সমান বা গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা এখানে কি করতে পারি বলো, এই কৃত কাজের মানটাই আবার কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমি কি লিখতে পারি, হাফ এম ভিই স্কোয়ার। আর এই পাশে আছে কি GMM 1/R1 এর মানটা হচ্ছে ক্যাপিটাল আর, R2 এর মানটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমি দুই পাশ থেকে কি করতে পারি ভাই, দুই পাশ থেকে আমি ছোট এম বাদ দিতে পারি। সো আলটিমেটলি আমি কি লিখতে পারি দেখো, ভিই স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস GM 1/R মাইনাস 0। সো আলটিমেটলি ভিই এর মানটা আসতেছে √2GM ডিভাইডেড বাই R। সো এইভাবে হচ্ছে আমাদের মুক্তিবেগের ইকুয়েশনটা আসে, যে মুক্তিবেগের মান হচ্ছে √2 GM ডিভাইডেড বাই হচ্ছে R। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে সবার, সেটা হচ্ছে এই GM এর মানটাকে আমরা আবার ফার্দার মডিফাই করতে পারি। আমরা জানি যে স্মল জি এর মানটা হচ্ছে ক্যাপিটাল GM বাই R স্কোয়ার। তাহলে GM এর মানটা হবে স্মল জি আর স্কোয়ার। সো জিএম এর মানটা এখানে বসাই দাও। জিএম এর মানটা যদি আমরা এখানে বসাই, আমরা লিখতে পারবো 2GR স্কোয়ার ডিভাইড বাই R। সো তখনও কিন্তু কাটাকাটি গিয়ে তোমার আর একটা ইকুয়েশন আসবে, যে ভিই সমান দেখো 2GR √2GR। সো ইকুয়েশন কিন্তু আমাদের এই দুইটাই কাজে লাগবে, দুইটা ইকুয়েশনই আমাদের কাজে লাগে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, সেটা হচ্ছে ইকুয়েশনে দেখতে পাচ্ছ যে আমার যাকে আমি নিক্ষেপ করছি ভাই, এই যে ক্যাপিটাল এম, এই যে যেই গ্রহ থেকে আমি নিক্ষেপ করছি, এই গ্রহের ভরটা হচ্ছে ক্যাপিটাল এম। আর যেই বস্তুকে আমি নিক্ষেপ করলাম সেই বস্তুর ভরটা হচ্ছে ধরো স্মল এম। এখন তুমি একটু নিজেই খেয়াল করো, মুক্তিবেগের ইকুয়েশনে যে ভরটা আছে, দেখো বস্তুর ভর কিন্তু কাটাকাটি গেছে, এবং ইকুয়েশনে যে ভরটা আছে সেই ভরটা হচ্ছে আমার গ্রহের ভর। তার মানে আসলে কি বলতো, যে বস্তুকে তুমি নিক্ষেপ করতেছো সেই বস্তুর ভর মুক্তিবেগের ইকুয়েশনের মধ্যে নাই। তার মানে মুক্তিবেগটা কিন্তু বস্তুর ভরের উপরে কি না, নির্ভরশীল না। এই কথাটা খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। তো দেখো এখানে ওই বিষয়টাই লেখা আছে, সংজ্ঞাটা আমাদের আগের মতোই বলা আছে, ইকুয়েশন কিভাবে আসলো সেটা লেখা আছে, দুটো ইকুয়েশন এখানে বলা বলা আছে আবার নতুন করে। এবং তোমরা জানো যে পৃথিবীর ক্ষেত্রে এই মানটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবী পৃষ্ঠের সাপেক্ষে মুক্তিবেগের মানটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7 মাইল পার সেকেন্ড। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো আরেকটা বিষয় তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে মঙ্গল গ্রহের জন্য, মঙ্গল গ্রহের ক্ষেত্রেও কিন্তু মুক্তিবেগটা প্রশ্নে আসে অথবা আসছেও আগে। তো মঙ্গল গ্রহের ক্ষেত্রে
মঙ্গল গ্রহের সাপেক্ষে মুক্তিবেগের মানটা হবে মনে রাখবা 4.77 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং আরেকটা কথা যেটা আমরা বলছি যে বস্তুর ভরের উপরে কিন্তু আসলে মুক্তিবেগ কি করে না, নির্ভরশীল না। ঠিক আছে, এই যে দেখো লিখে রাখছে মুক্তিবেগ বস্তুর ভর দ্বারা প্রভাবিত হয় না। তার মানে আমাকেই নিক্ষেপ করা হোক আর তোমাকেই নিক্ষেপ করা হোক আর ধরো এই বোর্ড ধরে নিক্ষেপ করা হোক না কেন, মুক্তিবেগ যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড দেওয়া হয়, আমরা কেউ আর পৃথিবীতে ফিরে আসবো না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুটি আলাদা গ্রহের জন্য এখানে অনুপাত করা হয়েছে। অনুপাত প্রিটি ইজি। এখানে এই প্রথম ইকুয়েশনটা কই থেকে আসলো, v ইকুয়ালস টু √2gm বাই আর। তাহলে খেয়াল করে দেখো এখানে মুক্তিবেগের সাথে এই এম এর যে সম্পর্ক সেটা কি, বর্গমূলের সমানুপাতিক। এজন্য ভি প্রাইম উপরে থাকার কারণে এম প্রাইমটা উপরে আছে, আর মুক্তিবেগের সাথে আর এর সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এজন্য ভি প্রাইম উপরে থাকার কারণে তোমার আর প্রাইমটা কোথায় আছে, আর প্রাইমটা হচ্ছে নিচে আছে। এই যে দেখো আমরা যদি এখানে দেখাই আর প্রাইমটা নিচে কেন, কারণ ভি প্রাইমটা হচ্ছে আমাদের উপরে, হ্যাঁ, আর এম প্রাইমটা হচ্ছে আমাদের উপরে, কারণ এখানে হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক, এখানে হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক, আর এখানে হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা জানি, ইকুয়েশন আরেকটা লেখা যায় √2gr। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে জি এর সাথে এবং আর এর সাথে দুজনের সাথে সে হচ্ছে সমানুপাতিক। এজন্য ভি প্রাইম উপরে থাকার কারণে জি প্রাইমও উপরে আছে, আর প্রাইমও কোথায় আছে, উপরে আছে। ওকে, সো আশা করি এই স্লাইড গুলো আমাদের সবাই বুঝতে পারছি। এবার চলো বেশ কিছু ম্যাথ আমাদের আছে, এগুলো সলভ করে ফেলা যাক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 সালে আসা একটা প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ চন্দ্র পৃষ্ঠে মুক্তিবেগের কি হবে? একটু চিন্তা করো ভাই। মুক্তিবেগের ইকুয়েশন হচ্ছে v ইকুয়ালস টু √2gr। প্রথম কথা, পৃথিবী পৃষ্ঠে জি এর মানটা বেশি, পৃথিবী পৃষ্ঠের যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধটাও চন্দ্র থেকে বেশি। তাইলে পৃথিবীর ক্ষেত্রে জি এর মানটাও বেশি, ব্যাসার্ধের মানটাও বেশি, তাইলে মুক্তিবেগের মানটাও কি হবে, অবশ্যই বেশি হবে। এজন্য পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ চন্দ্র পৃষ্ঠে মুক্তিবেগের অপেক্ষা বেশি হবে। এবার পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান একদম মুখস্থ করতে হবে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7 মাইল পার সেকেন্ড। এই যে দেখো ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, 7 মাইল পার সেকেন্ড। মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ কত কিলোমিটার পার সেকেন্ড, যেটা বলছিলাম যে মনে রাখবা খুলনা ইউনিভার্সিটিতে আসছে এবং আমরা দেখে আসছি এটার মানটা হবে হচ্ছে 4.77 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার দেখো একটি প্রশ্ন বলছে একটি গ্রহের ব্যাস এত। আচ্ছা, ব্যাস বলা মানে কি ভাই? ব্যাস মানে ওখানে ব্যাসার্ধ বের করতে হবে, তো ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাবো। আচ্ছা, ভর বলে দিছে, কিন্তু গ্রহের ভর দেখে আমি ভরটা নিচ্ছি, বস্তুর ভর থাকলে কিন্তু ভর নিতাম না, বস্তুর ভর কাজে লাগে না। আচ্ছা, তাহলে উক্ত গ্রহে মুক্তিবেগ কত? আমরা কি লিখতে পারি, v ইকুয়ালস টু √2gm/r। সেখানে মানগুলো বসাই দাও, 2 ইন্টু 6.673 ইন্টু 10⁻11, m এর মান হচ্ছে 22 ইন্টু 10⁻28 কেজি, আর r এর মানটা হচ্ছে বলছে 2 ইন্টু 10⁸। আলটিমেটলি এই ক্যালকুলেশনটাকে করে ফেলো। তো ক্যালকুলেশন করে ফেলি, দেখা যাক কত আসে। ওকে, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। এটার অ্যান্সার হবে হচ্ছে 3.83 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। এখন আমরা একটু অপশনের সাথে মিলাই, আমার অপশনের সাথে এখানে আছে কিনা। অ্যান্সার হচ্ছে না, অপশনের সাথে কোনোটা নাই। অপশনে কিলোমিটার পার সেকেন্ড আছে, কোনো সমস্যা নাই। কিলোমিটার পার সেকেন্ড নিলে এটা আসবে হচ্ছে 3.83 ইন্টু 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। ওই যে 1000 দ্বারা ভাগ করতে হয়েছে আর কি। কিন্তু তবুও কিন্তু এখানে অপশনে কোনো অ্যান্সার নাই। এবং জাহাঙ্গীরনগরে কিন্তু এটা প্রিটি কমন, মাঝে মধ্যে তাদের কোনো প্রশ্নে অ্যান্সারটা ইচ্ছা করে দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রশ্নের অ্যান্সার দাগানো যাবে না, দাগা গেলে তুমি ভুল করবা। তার মানে এখানে আসলে উত্তর নেই। হ্যাঁ,
আচ্ছা, কোন বস্তুর মুক্তিবেগ ওই বস্তুর ভরের কি হবে? কোন বস্তুর মুক্তিবেগ বলছে, কোন গ্রহের মুক্তিবেগ বলছে না। গ্রহের মুক্তিবেগ বললে আমরা সেখানে সম্পর্ক আনতে পারতাম, বাট আমরা জানি বস্তুর ভরের উপরে কিন্তু ওই বস্তুর মুক্তিবেগ নির্ভরশীল না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ভরের উপর নির্ভরশীল না। বর্গের সমানুপাতিক অবশ্যই না, সমানুপাতিকও না। তাহলে কি হবে? কোনোটিই নয়। কারণ আমরা কি জানি? বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, ওকে। এবার দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 সালে একটা প্রশ্ন আসছে। তো কিছু প্রশ্ন থাকে যেগুলোর জন্য আসলে ম্যাথ করতে হয় না, অল্প সময়ে করা হয়ে যায়। এটা হচ্ছে সেই টাইপের একটা প্রশ্ন। দেখো কি বলছে, সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ থেকে, দেখো যখনই বলছে সর্বনিম্ন কত বেগে, এটা কিন্তু মুক্তিবেগের সংজ্ঞার সাথে মিশে যায়। মুক্তিবেগের সংজ্ঞায় কিন্তু এটাই বলে যে সর্বনিম্ন যে বেগে ফিরে ছুঁড়ে মারলে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে পড়ো, সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না। এই যে ফিরে আসবে না মানে কি, সর্বনিম্ন কত বেগ ফিরে আসবে না, এগুলোর মানে কি? এগুলোর মানে তারা মুক্তিবেগ জানতে চাচ্ছে। এখন মুক্তিবেগের জানার জন্য কোনো মান এখানে দিয়ে দেয় নাই, ইকুয়েশন দিয়ে দিচ্ছে। এখন আমরা ইকুয়েশন জানি কয়টা? দুইটা ইকুয়েশন জানি, √2g/r, √2gm/r। তাহলে কোনটা হবে এখানে? অপশন থেকে দেখো তো, অপশন এ। আচ্ছা, এবার পড়ো, কোন একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। আচ্ছা, তার মানে গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে লিখে রাখলাম গ্রহের যে ব্যাসার্ধ সেটা পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, আর গ্রহের যে অভিকর্ষ ত্বরণ সেটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ? আচ্ছা, তাহলে উক্ত গ্রহের যে মুক্তিবেগ হবে, ধরলাম ভিই প্রাইম, সেটা হবে √2g'(r'). তাহলে √2g' এর মানটা এখানে আমাদের কত নিতে হবে বলতো? জি প্রাইমের মানটা হচ্ছে আমাদের g×4, আর r' এর মানটা হচ্ছে আমাদের r/2। তাহলে এখানে আমাদের মোটামুটি 2 আর 2 বাদ যাচ্ছে, তাহলে এখানে দেখতে পারবো 4gr। আচ্ছা, 4gr। এখন 4gr কে একটু বুদ্ধি খাটায় আমরা আসলে কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি √2 × 2gr। এরপর দেখো কি লিখতে পারি, √2 × √2gr। তো এই যে √2 × √2gr, এটা আসলে কার মান? পৃথিবীর মান, তাই না? তাহলে পৃথিবীর তুলনায় এটা আসলে কত গুণ হইল? √2 × VE। তাহলে পৃথিবীর তুলনায় এটা 1.41 গুণ। এই যে 1.41 গুণ, এটা কি অপশনে আছে কোথাও? অপশনে খেয়াল করে দেখো, নাই। যে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের 1.41 গুণ আমাদের অপশনে নাই। তার মানে অ্যান্সার এখানে কোনটা হবে? কোনোটি নয়। ওকে, সো আশা করি বুঝতে পারতেছি যে আসলে কিভাবে এই ইকুয়েশন গুলো বসায় আমাদের ম্যাথগুলো করতে হচ্ছে। এবার দেখো, সুন্দর একটা প্রশ্ন, ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তাপমাত্রা কত হলে বায়ুমণ্ডলের সমস্ত অক্সিজেন উধাও হয়ে যাবে? যখনই তুমি উধাও শব্দটা দেখলা, তো এর সাথে কি মুক্তিবেগের সম্পর্ক আছে না? অবশ্যই আছে। তার মানে এখানে মুক্তিবেগ বের করতে হবে, তাই তো? আচ্ছা, মুক্তিবেগ সম্পর্কিত কিছু একটা এখানে বলছে, আর প্রশ্নে বলে দিচ্ছে তাপমাত্রা কত, টেম্পারেচার চাইছে। এখন খেয়াল করে দেখো তো ভাই, এখানে অক্সিজেনের কথা বলছে। অক্সিজেন, অক্সিজেন কি একটা গ্যাস না? আর এই গ্যাসের যে বেগ বা গ্যাসের যে মুক্তিবেগ, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে বলতো? একটা গ্যাসের বেগকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? সিআরএমএস বেগ দ্বারা রিপ্রেজেন্ট করি। তার মানে গ্যাসের যে বেগ থাকবে সেই বেগটা হচ্ছে সিআরএমএস বেগ। তাইলে অক্সিজেন উধাও হয়ে যাবে কি তাকে মুক্তিবেগ দিলে, আর সেই মুক্তিবেগ তার মানে আসলে কি সিআরএমএস বেগের কি হইতে হবে? সমান হইতে হবে। তার মানে তোমার এই সিআরএমএস বেগটা হবে মুক্তিবেগের সমান। তো সিআরএমএস এর ইকুয়েশন আমরা জানি, √380/m = VE। ভি এর মানটা আমরা আসলে জানি, আমরা জানি যে ভি এর মানটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো যেহেতু আমরা জানি যে ভি এর মানটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে কিন্তু অবশ্যই মিটার পার সেকেন্ডে নিতে হবে। সো মিটার পার সেকেন্ড নিতে গেলে 1000 দ্বারা গুণ, তাহলে 11200 মিটার পার সেকেন্ড। সো এটাকে 11200 লিখে একবারে।
এখন দেখো এই ক্যাপিটাল এম এর মানটা আমরা মানগুলো বসাই দেই, তাহলে এখানে কি করতে পারি দেখো, 3 ইন্টু আর এর মান 8.314, টেম্পারেচারের মানটা জানি না, এম এর মানটা হচ্ছে যেহেতু অক্সিজেন তো 32 ইন্টু 10⁻³ কেন 10⁻³ নিলাম, অবশ্যই কেজি এককে নিতে হবে, এই এম এর মানটা অবশ্যই কেজি এককে নিতে হবে, এই কারণে 10⁻³ দ্বারা গুণ করতে হয়েছে। আর এই পাশে তাইলে যেহেতু আমি এখানে রুট উঠাই দিছি, সো স্কোয়ার করতে হবে, সেই পাশে স্কোয়ার হয়ে যাবে। তার মানে বুঝতেই পারতেছো যে এর পরের লাইনটা আসলে কিভাবে করব আমরা। সরাসরি দেখো পরের লাইনে শুধুমাত্র টি এর মানটাই আমাদের আননোন। সো তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবা 1.61 ইন্টু 10⁵ কেলভিন। সো এটা হচ্ছে তোমাদের আনসার। ওকে, সো এটা হচ্ছে আমাদের এত তাপমাত্রা যদি হয়, মানে এটা প্রায় হচ্ছে 1,61,000 কেলভিনের মতো। তো এত বেশি তাপমাত্রা যদি হয় তাহলে বায়ুমণ্ডলে কোনো কি থাকবে না, অক্সিজেন থাকবে না। তো প্রকৃতপক্ষে এত তাপমাত্রা আসলে হচ্ছেও না, এবং আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল আলহামদুলিল্লাহ অক্সিজেন যাচ্ছেও না। ঠিক আছে, ওকে। এবার দেখো, দেখাও যে পৃথিবীর সমান জি এবং দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাল্পনিক গ্রহ থেকে মুক্তিবেগ পৃথিবী থেকে মুক্তিবেগের এত গুণ। আচ্ছা, তাহলে পৃথিবীর সমান জি, জি চেঞ্জ হয় নাই, ব্যাসার্ধ চেঞ্জ হয়ে গেছে। তাহলে কাল্পনিক গ্রহের ব্যাসার্ধটা হচ্ছে পৃথিবীর তুলনায় দ্বিগুণ। আচ্ছা, তাহলে কাল্পনিক গ্রহের মুক্তিবেগটা কত, কাল্পনিক গ্রহের সাপেক্ষে মুক্তিবেগ কত হবে, 2g' r'। তো পৃথিবীর সমান জি হওয়ার কারণে জি প্রাইম আর জি হচ্ছে সমান, তাহলে লিখতে পারবো 2g, আর এর মানটা হচ্ছে টুয়াইস আর। তাহলে দেখো কি লেখা যায়, এই টুটা থাকবে এখানে, তাহলে আমি এখানে লিখতে পারি √2 ইন্টু 2gr, তার মানে √2 ইন্টু √2gr, আগের প্রবলেমটার মতোই। তাহলে এই বেগটা হচ্ছে আমার কার বেগ বলতো, পৃথিবীরটা। হ্যাঁ, এটা আমাদের পৃথিবীরটা। আর √2 এর মানটা হচ্ছে আমাদের আসলে 1.41। ওই গ্রহেরটা যদি আমরা ভি প্রাইম দেই, আর আমাদের পৃথিবীর যে মুক্তিবেগ সেটা যদি আমি ভিই বলি, তাহলে খেয়াল করো কত গুণ হয়ে গেছে, 1.41 গুণ। আমাদের দেখাইতে বলছেও 1.41 গুণ, তার মানে অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে আমাদের দেখানো হয়ে গেছে। তো আমরা লিখবো শোড। ওকে, এবারে আমাদের টাইপ 6 কৃত্রিম উপগ্রহ। সো কৃত্রিম উপগ্রহের মধ্যে দেখো এমসিকিউর জন্য এই টাইপটা কত বেশি ইম্পর্টেন্ট, কতগুলো ভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে, দুটাতে আসছে আর কি। আচ্ছা, তো এক্ষেত্রে রিটেনে শুধুমাত্র একটা জায়গায় আসছে, সেটা হচ্ছে জগন্নাথ, এবং এই জন্য ইম্পর্টেন্সের ভিত্তিতে এটাকে আমরা 3 স্টারে দিয়েছি। এবার দেখো, কৃত্রিম উপগ্রহের কনসেপ্ট যদি চিন্তা করতে হয়, ফার্স্টে একটা সিনারিও তোমাদের বুঝতে হবে ভাই। কি সিনারিও? ধরো এটা হচ্ছে তোমার গ্রহ, তো গ্রহের একটা ব্যাসার্ধ আছে, এবং সেই গ্রহের পৃষ্ঠ থেকে সার্টেন একটা উচ্চতায় উপগ্রহগুলো থাকে। তো উপগ্রহ ওই আগের মতোই, ধরে নাও উপগ্রহ আগের মতোই এরকম একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তাহলে বলো তো, এই উপগ্রহের বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কত হইল, r+h। এই যে r+h হচ্ছে তার কক্ষপথের ব্যাসার্ধ, আমরা সংক্ষেপে এখানে ব্যাসার্ধ লিখে রাখলাম, সে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমরা আসলে কি বলতে পারি বলতো, যে এইখানে যে উপগ্রহটা আছে যার ভর হচ্ছে m, আর এখানে যে গ্রহটা আছে যার ভর হচ্ছে ক্যাপিটাল M, দুজনের মধ্যবর্তী আকর্ষণ বলটা আসলে কে যোগান দেয়, মহাকর্ষ বল। এবং উপগ্রহ যে আসলে কন্টিনিউয়াসলি ঘুরে, তো কন্টিনিউয়াসলি ঘোরার জন্য তার কি লাগে, কেন্দ্রমুখী বল লাগে, আর সেই কেন্দ্রমুখী বলের যোগান কে দেয়, মহাকর্ষ বল। তার মানে কেন্দ্রমুখী বল আর মহাকর্ষ বল পরস্পর সমান। তাহলে কেন্দ্রমুখী বল কত, mv²/r। আর কিন্তু আসলে এখানে আর না, r+h, মানে ওই নতুন ব্যাসার্ধটা, কক্ষপথের ব্যাসার্ধটা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ওরকম কাটাকাটি করে এখানে v এর মানটা আমরা বের করতে পারি, হুইচ ইজ √gm/r+h। সো এটাই হচ্ছে আমাদের
একটা উপগ্রহের ক্ষেত্রে উপগ্রহের বেগের ইকুয়েশন, এটাকে আমরা নাম্বার 1 দিয়ে রাখলাম। সো বেগের কিন্তু ভাই আর একটা ইকুয়েশন দেখানো যায় কিভাবে, দেখো আমরা জানি যে বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, একদম বাংলা হিসাব যদি আমরা করি। এবার চিন্তা করো তো, তোমার যে দূরত্বটা, আমি যদি চিন্তা করি যে উপগ্রহটা এখান থেকে শুরু করে টোটাল পথ ঘুরে, এখান থেকে শুরু করে টোটাল পথ ঘুরে আবার এখানে ফিরে আসছে, টোটাল পথ যদি ঘুরে ফিরে আসে তাহলে সেই দূরত্বটা আসলে পরিধির সমান। আর পরিধি মানে কি 2π ইন্টু আর প্লাস এইচ, আচ্ছা এটা টোটাল পরিধি। তাহলে টোটাল পরিধি কেউ যদি কভার করে একবার, তাহলে সেটা কি পর্যায়কালের সমান দূরত্ব সময়, তাহলে পর্যায়কালের সমান কি টি। তার মানে দেখো বেগের আরেকটা ইকুয়েশন আমরা এখানে পেয়ে যাচ্ছি যে v ইকুয়ালস টু 2π ইন্টু আর প্লাস এইচ ডিভাইড বাই টি। সেটা হচ্ছে আমাদের বেগের ধরো 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, সো বেগের দুইটা ইকুয়েশন হচ্ছে আমাদের সামনে লাগবে, এবং এর পাশাপাশি দেখো এই বেগের ইকুয়েশনটাকে একটু ফার্দার একটু ভেঙে লিখছে। কিভাবে ভেঙে লিখছে, আমরা জানি যে আমাদের স্মল জি এর মানটা হচ্ছে ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার। সো এখান থেকে জিএম এর মানটা তারা লিখছে স্মল জি আর স্কোয়ার। এই জন্য জিএম এর মানটা সরাসরি কি বসাইছে, জি আর স্কোয়ার বসাইছে। আশা করি বুঝছো কিভাবে আসছে, এই ইকুয়েশন আমরা দেখছি। আচ্ছা, এবার দেখো পর্যায়কালের আরেকটা ইকুয়েশন তারা লিখে রাখছে 2π রুট ওভার আর প্লাস এইচ ডিভাইড বাই ভি। হ্যাঁ, তো এটা কই থেকে আসলো, এটা দেখো ভাইয়া এই যে এখান থেকে আসছে। আমরা এই পাশ থেকে কি বলতে পারতাম, এর টি এর মানটা তাহলে এখান থেকে কি বলতে পারি বলতো, এর টি এর মানটা কি হবে 2π আর প্লাস এইচ ডিভাইড বাই ভি। সো ওরা এই কাজটা এখানে করছে, এই টি এর মানটা এভাবে লিখে রাখছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি কিভাবে আসে। এবার দেখো যেহেতু আমাদের দুইটা বেগের ইকুয়েশন পরস্পর সমান, মানে এক নাম্বারটাও বেগ, 2 নাম্বারটাও বেগ, তাইলে এই পোর্শন আর এই পোর্শন পরস্পর সমান বলতে পারি, কারণ দুটাই হচ্ছে আমাদের আসলে বেগ, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, দেখো কি লিখতে পারি, যে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ ইকুয়ালস টু 2π আর প্লাস এইচ ডিভাইড বাই টি, কারণ দুটাই হচ্ছে বেগের সমান। এখন আমি কি করতে পারি, দুই পাশে স্কোয়ার করে দিব। তাহলে দেখো কি লেখা যায়, জিএমটি স্কোয়ার ইকুয়ালস টু 4π স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব। সো আলটিমেটলি যে এই ইকুয়েশনটা কিন্তু আমাদের এর আগেও আমরা দেখাইছিলাম কেপলারের মধ্যে, এটার আরেকটা প্রমাণ হচ্ছে এইভাবে। এবার দেখো, সো টি এর মানটা এভাবে কেন আসলো বা কিভাবে আসলো সেটা আমরা একটু তোমাদের ব্যাখ্যা দিয়ে বোঝাই। আমরা জানি যে টি এর মানটা হচ্ছে এরকম 2π রুট ওভার আর প্লাস এইচ ডিভাইড বাই হচ্ছে ভি। তাহলে এই ভি এর মানটা যদি আমি সামহাও এখানে বসাই দিই, হ্যাঁ খেয়াল করে দেখো এখানে যদি টি এর মানটা আমরা এইভাবে একটু চিন্তা করি, এই যে টি এর মানটা যদি এইভাবে আমরা চিন্তা করি, এখান থেকে আমি কি লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। তো এভাবে লিখলে দেখো 4π স্কোয়ারটা বাইরে চলে আসবে 2π হয়ে, রুটের ভিতরে যাবে আর প্লাস এইচ হোল কিউব, আর নিচে থাকবে জিএম। এভাবে করে হচ্ছে টি এর এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি। সো আশা করি সবগুলো ইকুয়েশন কিভাবে আসে তা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, এবার দেখো নতুন একটা ইনফরমেশন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। তো ভূস্থির উপগ্রহ আশা করি আমরা জানি, ভূস্থির উপগ্রহ হচ্ছে যে ধরো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি আকাশের দিকে তাকায় দেখলাম যে একটা উপগ্রহ আছে, হ্যাঁ দেখলাম ঠিক আমার মাথার উপরে। আবার তাহলে আমি ঘুম থেকে উঠে সকালবেলা তাকাইলাম, দেখলাম আমার মাথার উপরে একটা উপগ্রহ। এবার ধরো অনেক দিন পরে, হ্যাঁ পৃথিবী ঘুরতে ঘুরতে ধরো এখানে চলে আসছে, আমি এখানে দাঁড়ায় আছি, ওই দিন হঠাৎ করে চিন্তা করলাম যে যে উপগ্রহটা মাথার উপরে দেখছিলাম ওটা দেখি তো এখানে আছে কিনা। তো আমি তাকায় দেখলাম কি জানো, ওই দিনও ঠিক আমার মাথার উপরে সেই উপগ্রহটা আছে। তার মানে কি বুঝতে পারতেছো যে তোমার তোমার যে কৌণিক বেগটা সেটা যতটুকু, এই উপগ্রহের কৌণিক বেগটাও কিন্তু এক্স্যাক্টলি একই, সমান। তো যখন দুইটা উপগ্রহের, অর্থাৎ তোমার এবং তোমার উপগ্রহের কৌণিক বেগ যখন সমান হবে, তুমি যতক্ষণ সময় এখান থেকে এখানে গেছো ও ঠিক একই সময় এখান থেকে এখানে গেছে, তাই না? এবং দুজনে কিন্তু তোমার এই কেন্দ্রের সাথে একই কোণ উৎপন্ন করবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার দুই ক্ষেত্রে যদি ওমেগা 1 সমান ওমেগা 2 হয়,
তাহলে অবশ্যই T1 সমান কি হবে T2। অর্থাৎ তোমার গ্রহের যে পর্যায়কালটা হবে আর তোমার যে উপগ্রহের পর্যায়কাল হবে, এই দুটো যদি সমান হয় সেই ক্ষেত্রে সেটা হবে কি অবশ্যই ভূস্থির উপগ্রহ। তো ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে কৌণিক বেগও পরস্পর সমান হবে, গ্রহ উপগ্রহের পর্যায়কালও পরস্পর সমান হবে। এবং এই ক্ষেত্রে পৃথিবীর যদি হতে হয়, পৃথিবীর ভূস্থির উপগ্রহ যদি হয়, সেক্ষেত্রে টি এর মানটা কত হবে 24 ঘন্টা। আচ্ছা, এবং পৃথিবীর সাপেক্ষে যে উচ্চতাটা, সেই উচ্চতা হচ্ছে 36,000 কিলোমিটার। অর্থাৎ তুমি যদি 36,000 কিলোমিটার উপরে কোন একটা উপগ্রহকে পাঠাইতে পারো, তাহলে সেই উপগ্রহটা ভূস্থির উপগ্রহের মতো আচরণ করবে। এবং ওই ক্ষেত্রে বেগটা কত হবে উপগ্রহের জানো? বেগটা হবে 3.07 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের ভ্যালু। আমাদের কৃত্রিম উপগ্রহের মধ্যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল হবে 24 ঘন্টা, তাদের কৃত্রিম উপগ্রহের উচ্চতা হবে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার, এবং কৃত্রিম উপগ্রহের বেগ হবে হচ্ছে 3.07 কিলোমিটার পার সেকেন্ড, তার কক্ষপথের যে বেগটা সেটা। এখন দেখো প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে একদম রিসেন্টলি এই প্রশ্নটা আসছে। তো আমরা সরাসরি প্রশ্ন দেখি যে প্রশ্ন কি চাইছে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময়, তো একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে ক্যাপিটাল টি, মানে পর্যায়কাল। তো নিচের কোনটির সমানুপাতিক? তো এখানে অ্যাজ ইউজুয়াল উপগ্রহের ভর দিছে, ব্যাসার্ধ দিয়ে দিছে গ্রহের। আচ্ছা, বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ দিছে, ভর দিয়ে দিছে গ্রহের, সবই দিয়ে দিছে। তো আমরা কি জানি যে এই টি এর সাথে সম্পর্ক দেখতে গেলে এম এর অপশন দিয়ে দিছে আর আর এর অপশন দিয়ে দিছে। তো আমরা সরাসরি জানি যে টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। এখন আমাকে টি এর মান যদি বের করতে হয়, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু কি আর কিউব বাই 3 হবে, আর কিউব বাই এত হবে না? হ্যাঁ, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু আর টু দ্য পাওয়ার 3/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল একদম মুখস্থ, 24 ঘন্টা। ওকে, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় ঘুরে। আচ্ছা, তাহলে উচ্চতার মানটা বলে দিচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে তোমার এইচ এর যে মানটা সেটা 2r। এটা উচ্চতা বলে দিছে। ওই উচ্চতার গতিবেগ কত? তো আমরা বেগের ইকুয়েশন শিখছি √gm/r + h। তাহলে জিএম এর বদলে আমরা কিন্তু gr² লিখতে পারি। অনেকবারই আমরা দেখাইছি যে কিভাবে লিখতে পারি। h এর মানটা হচ্ছে 2r, তাহলে 2r এর সাথে আর যুক্ত হয়ে কত হয়ে গেল 3r হয়ে গেল। আলটিমেটলি কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে কত পাওয়া যায়? উপরে থাকতেছে gr, নিচে থাকতেছে হচ্ছে 3। তার মানে আমাদের অপশনের মধ্যে gr/3, সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবারে দেখো পার্কিং কক্ষপথ কোনটি? একদম জ্ঞানমূলক প্রশ্ন, খুলনা ইউনিভার্সিটিতে আসছে। পার্কিং কক্ষপথ হচ্ছে ভূস্থির উপগ্রহের কক্ষপথ। অর্থাৎ যেই কক্ষপথে চললে, একটি উপগ্রহ চললে সবসময় তাকে স্থির বলে মনে হবে। আমার কাছে কেন স্থির বলে মনে হবে সেই ব্যাখ্যা আমরা দিছি। কারণ আমার যেই বেগটা এবং তার যেই বেগটা, কৌণিক বেগটা, সেটা হচ্ছে পরস্পর সমান। এজন্য আমি যখনই উপরে দেখতেছি, আমি দেখতেছি সে আসলে আমার সাথেই চলতেছে, কারণ তার আর আমার কৌণিক বেগটা হচ্ছে সমান। এজন্য পর্যায়কালও সমান হবে, এবং পর্যায়কাল সমান হলে সেটা আসলে কি ভূস্থির উপগ্রহ। এজন্য পার্কিং কক্ষপথকে আসলে বলা হইতেছে কি ভূস্থির উপগ্রহের কক্ষপথ। আচ্ছা, এবার দেখো বিটিআরসি বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহ ঢাকার ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ঊর্ধ্বে স্থাপন করা হলে উপগ্রহের পর্যায়কাল কত? তো আমরা কিন্তু ভাই বলছিলাম, দেখো যখন ভূস্থির উপগ্রহের উচ্চতা 36,000 কিলোমিটার হবে, তখন তার পর্যায়কাল হবে 24 ঘন্টা। তাহলে এখানে যেহেতু উচ্চতা হচ্ছে 36,000 কিলোমিটার, তাহলে আমার পর্যায়কাল অবশ্যই 24 ঘন্টা হবে। সো এখানে অ্যাকচুয়াল হুবহু 24 ঘন্টা দেওয়া নাই, 24.02। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভূকেন্দ্র থেকে এত মিটার দূরে, এইখানে এই প্রশ্নে অনেকেই ভুল করে। কি ভুল করে দেখো, এখানে কিন্তু বলে দিছে ভূকেন্দ্র থেকে, ভূপৃষ্ঠ থেকে বলা নাই। তো ভূকেন্দ্র থেকে বলা মানে কি সরাসরি তোমার r+h এর মানটাই দিয়ে দিছে। ওকে, এরূপ একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কি বেগে ঘুরতে হবে? তাহলে আমরা জানি ইকুয়েশন √gm/r+h। এবার যেহেতু এমসিকিউ আসছে অনেকবারই, এটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো জিএম এর বদলে আমরা লিখতে পারি gr², আর r+h এর মান তো দিয়েই দিছে, তো আমরা মান বসাবো, সমস্যা নেই।
এবার দেখো কি লিখতে পারি, এটাকে লিখতে পারি রুট জি আর ডিভাইড বাই রুট ওভার আর প্লাস এইচ। এবারে মানগুলো বসাবো। জি এর মান হচ্ছে 9.8, আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10⁶, কারণ আদারওয়াইজ কিছু বলা নেই আসলে। আর আর প্লাস এইচ এর মান হচ্ছে 8000 কিলোমিটার। তো 8000 কিলোমিটার হচ্ছে তোমার মিটারে নিলে 8 ইন্টু 10⁶ মিটার। রুটের মধ্যে 8 ইন্টু 10⁶। এবার সবার জানার কথা যে রুটের ভিতরে যে পাওয়ারটা থাকে, যদি জোড় সংখ্যক থাকে সেটা রুটের ভিতরে হিসাব করলে ওই অর্ধেক হয়ে যাবে। 10⁴ থাকলে হবে 10⁻²। রুটের মধ্যে 10⁶ আছে, তাহলে কত হবে? 10⁻³ হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি? দেখো এই উপর আছে হচ্ছে 9.8, 9.8 কে রুট করলে মনে রাখবা 9.8 এটাকে রুট করলে তুমি পাবা হচ্ছে পাইয়ের মান, মানে 3.14। এক্স্যাক্টলি পাইয়ের মান পাবা না, আসলে কাছাকাছি মান পাবা। এটাকে আমরা 3.14 লিখতে পারি। এবং মনে রাখবা এই পাই স্কোয়ার করলে আমরা আবার 9.8 পাই। এটা হিসাবের সুবিধার্থে এগুলো মনে রাখবা। তাহলে 9.8 কে যদি আমি রুট করি কত পাবো? 3.14 পাবো। অ্যাকচুয়ালি করে দেখো 3.14 পাওয়া যায় না, 3.1304 এরকম কিছু একটা পাওয়া যায়। আর উপরে আছে হচ্ছে 6.4 ইন্টু 10⁶। এবার দেখো এই রুটের ভিতরে 8, তো 8 কে রুট করলে 2√2 পাওয়া যায়। আশা করি সবাই এটা জানো, 2√2। আর 10⁶ টা হয়ে যাবে হচ্ছে 10⁻3। এখন ক্যালকুলেশন ভাই সহজ। দেখো 10⁻3 টা এখানে 10⁶ এর মধ্যে কয়বার যাবে? 10⁻3 বার যাবে। এই 2 টা হচ্ছে এই 6.4 এর মধ্যে কয়বার যাবে? 3.2 বার যাবে। তাহলে ক্যালকুলেশনটা দেখো কি চলে আসলো, উপরে 3.14 ইন্টু 3.2 আর নিচে হচ্ছে √2। √2 এর মান কত? 1.41। এখন এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন একটু কষ্ট করে তোমাদের করতে হবে। কারণ কি, তোমার এই যে মানটা এখানে আছে দেখো ভাই 3.14, 1.41, 3.2, এই ক্যালকুলেশন গুলোকে অ্যাপ্রক্সিমেশন করলে কিন্তু বোঝা যায় যে অ্যান্সার মোটামুটি কত হবে। কিভাবে? এখানে 3.2, এখানে 3.1, 14টাকে 1 ধরে নাও, নিচের এটাকে 1.4 রাখো। ক্যালকুলেশন করলে কাছাকাছি অ্যান্সার তুমি নিয়ে আসতে পারবা। সো হাতে কলমে এতটুকু অ্যাটলিস্ট ক্যালকুলেট তোমাদের করতে হবে। ক্যালকুলেট করে ফেলে আমরা 3.14 ইন্টু 3.2 ডিভাইড বাই 1.41। সেখানে অ্যান্সার আসে হচ্ছে 7 পয়েন্ট সামথিং। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের অপশন থেকে সি হচ্ছে আসলে কারেক্ট অ্যান্সার হবে। 7 পয়েন্ট, অর্থাৎ 7089 মিটার পার সেকেন্ড। এটা দেখো এখানে কিন্তু 10⁻3 আছে, এটা 10⁻3 কিন্তু এখানে আছে। আচ্ছা, ওকে। সো আশা করি আমরা মোটামুটি এতটুকু ধরতে পারছি যে কিভাবে ক্যালকুলেশন গুলো করা যায়। তো ছোট করে করতে হয় আর কি। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল একদম মুখস্থ 24। এবারে চলো এই প্রবলেমটা একটু দেখি। তো ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 সালে একটা আসা প্রশ্ন দেখো, কৃত্রিম উপগ্রহ এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে আছে। তো বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া মানে কি? কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু শুধু এইচ না বা আর না, টোটাল আর প্লাস এইচ। ওকে, আর প্লাস এইচ এর মান 7000 কিলোমিটার। এটাকে মিটারে নিলে আসবে 7 ইন্টু 10⁶ মিটার। ওকে, এখন দেখো উপগ্রহের পর্যায়কাল 2 আওয়ার বলে দিছে। তো পর্যায়কাল যেহেতু 2 আওয়ার বলছে, তার মানে টি এর মানটা হচ্ছে 2 ইন্টু 3600। আচ্ছা, এটাকে আমরা এইভাবে রেখে দিই, এত সেকেন্ড। এখন কেন্দ্রমুখী ত্বরণ জিজ্ঞাসা করছে। সো কেন্দ্রমুখী ত্বরণ আমরা জানি, কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে a = v²/r। ব্যাসার্ধ কোনটা? r + h। এখন দেখো এই বেগের যে ইকুয়েশন, যেহেতু বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করা হচ্ছে, তাইলে আমার কি উপগ্রহের বেগের ইকুয়েশনটা নিতে হবে। সো উপগ্রহের বেগের ইকুয়েশনটা কি আমরা জানি, বেগের ইকুয়েশন হচ্ছে gm/r + h। সো এই ইকুয়েশনটা যদি আমি এখানে বসাই, v² কে যদি রুটের ভিতরে যদি স্কোয়ার করে দিই রুটটাকে, তাহলে কি হবে? রুটও থাকবে না, স্কোয়ারও থাকবে না, তাহলে gm/ কি থাকবে? r + h। ওই মানটা এখানে থাকলো, আর আগে থেকে নিচে একটা r + h আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? গুণ হয়ে স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো gm/r + h²। gm এর একটা মান আছে যার সাথে আমরা এই পর্যায়কাল টি এর সম্পর্ক করতে পারি। আচ্ছা, তাহলে সেই সম্পর্কটা কি আমরা শিখে আসছিলাম, gmt² = 4π² r + h²। তাহলে ভাইয়া এখান থেকে কিন্তু কি লেখা যায়, এখান থেকে gm এর মানটা কিন্তু নিয়ে আসা যায় 4π² r + h² ডিভাইড বাই t²।
তাহলে আমরা একটা কাজ করি, এই মানটা আমরা এখানে বসাই। তাহলে দেখো এই মানটা এখানে বসাই দিই, 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই টি স্কোয়ার, আর তার সাথে একটা আর প্লাস এইচ হোল স্কোয়ার আগে থেকে আছে। এখন বুঝতেছো যে আর প্লাস এইচ হোল স্কোয়ার আর আর প্লাস এইচ হোল কিউব কেটে একটা কি থাকবে, আর প্লাস এইচ থাকবে। তো ফার্দার আমরা এটাকে লিখতে পারবো কিভাবে, আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি স্কোয়ার। এখন শুধুমাত্র মান বসানোর পালা, মান বসালে ম্যাথটা শেষ। 4 পাই স্কোয়ার, দেখো 4 ইন্টু পাই স্কোয়ারের মানটা কত আমরা বলছিলাম 9.8। হ্যাঁ, পাই স্কোয়ারের মান হচ্ছে দেখো 9.8। আর প্লাস এইচ এর মানটা আগে থেকে বের করা আছে 7 ইন্টু 10⁶, টি স্কোয়ার করতে হবে। সো এই মানটাকে তোমাকে স্কোয়ার করতে হবে। সো 2 স্কোয়ার হয়ে এটা হয়ে যাবে 4, আর 3600 স্কোয়ার হইলে 3600 ইন্টু 3600, আমি এভাবে লিখতেই পারি কিন্তু, তাই না? যেহেতু স্কোয়ার, তাহলে আমি যদি দুইবার গুণ করতেই পারি, কোনো সমস্যা নাই। এবার দেখো এখান থেকে 4 আর 4 কি যাবে, বাদ যাবে। এখান থেকে দেখো দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য বাদ যাবে, তাহলে কয়টা শূন্য বাদ গেল, 4টা। তা 10⁶ এর সাথে কাটলে কয়টা শূন্য বাকি থাকবে, 4টা শূন্য চলে গেলে 2টা। তাহলে দেখো কি আছে এখন উপরে, উপরে আছে 9.8, আচ্ছা আর আছে হচ্ছে সাথে 7, নিচে দুইটা 36 আছে আর 100 আছে, তো 36 ইন্টু 36। এবার খেয়াল করো হিসাবটা খুব সহজ। আমি যদি এবার একদম ইজিলি চিন্তা করি যে আমার হচ্ছে এখানে 36 নাই, ধরে নাও আমি মনে মনে ভাবতেছি যে এটা 36 না, এটা 35। বলতে পারো যে কেন ভাই, কারণ হচ্ছে ভাই এই 7 35 এর মধ্যে সুন্দরভাবে 5 বার যাবে, তাই না? তো আমার ক্যালকুলেশন করা সহজ হয়ে যাবে। হ্যাঁ, so এতটুকু ডেভিয়েশন করা যেতেই পারে। আর এই 5টা 100 এর মধ্যে কয়বার যাবে, 20 বার যাবে। এবার কি করতে পারো, 4 দ্বারা আবার কাটাকাটি করতে পারো। এই 4 হচ্ছে এর মধ্যে 5 বার যাবে, এখানে যাবে হচ্ছে 9 বার। তাহলে ভাইয়া দেখো আমাদের আনসারে আমরা কি লিখতে পারি, আমরা আনসারে লিখতে পারি 9.8 ডিভাইড বাই 9 ইন্টু 5। এখন একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাইলেই বুঝবা যে তোমার 9.8 ডিভাইড বাই 9 এই মানটা কি 1-এর থেকে বড় না? হ্যাঁ, 1-এর থেকে বড়। এই মানটা হচ্ছে 1-এর থেকে বড়, সেই 1-এর থেকে বড় মানটা 5-এর সাথে গুণ আছে। তাহলে অ্যান্সারটা কি আসবে, 5-এর থেকে একটু বেশি আসবে। খুব বেশি কিন্তু আসবে না, একটু বেশি আসবে। তাহলে 5-এর থেকে একটু বেশি কোনটা আছে অপশনে দেখো তো, শুধুমাত্র সি আছে। তার মানে আমার সি যেটা আনসারটা আসলে আসবে 5.325 মিটার পার সেকেন্ড। সো এভাবে বুদ্ধি খাটায় হচ্ছে আমরা এমসিকিউটা করতে পারবো। সেটা আমি হাতে কলমে কেন করে দিলাম, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 সালে আসছিল। হ্যাঁ, সো তখন ক্যালকুলেটর ছাড়াই এটা আসলে করতে হয়েছে। ওকে, সো এত বড় প্রবলেম কিন্তু রেগুলার আসে না, দু একটা মাঝে মধ্যে আসে, সেজন্য আমাদের প্রিপারেশন রাখতে হবে। এবার দেখো পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহকে কি বলা হয়? তো এটাকে বলা হয় পর্যবেক্ষক উপগ্রহ। নামের মধ্যেই তো বোঝা যায়, হ্যাঁ, যেটা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে আর কি। ঠিক আছে, জ্ঞানমূলক একটা প্রশ্ন। এখন দেখো একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এত উচ্চতায়, এই যে এর মান দিয়ে দিচ্ছে, বৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে, পৃথিবীর ভর এত কেজি। তো পৃথিবীর ভর কিন্তু দিয়ে দিছে, ব্যাসার্ধও দিয়ে দিছে, জি এর মান দিয়ে দিছে, তাহলে চাইছে কি, কক্ষীয় দ্রুতি চাইছে। তো কক্ষীয় দ্রুতি বলা যেই কথা, বেগ বলা কি কথা, সেম কথা। তাহলে বেগের মান চাইছে, তাহলে বেগ কেমনে বের করব, √/, জিএম বাই আর প্লাস এইচ। এবার একটু বুদ্ধি খাটাবো, ছোট করে একটু বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি দেখো, আমরা যেটা করতে পারি, জিএম এর বদলে কিন্তু আমরা কি লিখতে পারি, জিআর স্কয়ার লিখতেই পারি। আর আর প্লাস এইচ এর জায়গায় থাকুক। এখন যদি রুট করে দেই, তাহলে √g ইন্টু আর ডিভাইড বাই আর প্লাস এইচ। এখন দেখো আর এর মানটা আসলে কত, 6.4 ইন্টু, আমরা তো কিলোমিটারে নিব না, মিটারে নিব, সেটাকে ধরো আমরা মিটারে বসাইলাম, 10⁶ মিটার। আর √g এর মানটা হচ্ছে আমাদের √9.8। আর নিচের যে ভ্যালুটা আছে সেটাও কিন্তু আমার রুটের ভিতরে ভাই, রুটের ভিতরে সেই মানটা আসলে কত, আর প্লাস এইচ করতে হবে। সো নরমালি পৃথিবীর যে ব্যাসার্ধটা, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমাদের 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। তাহলে আর প্লাস এইচটা কত হবে, 6400 সাথে 100 যোগ 6500। তাহলে আর প্লাস এইচটা হচ্ছে আমার 6500 কিলোমিটার। তো 6500 কিলোমিটারকে যদি আমি তোমার মিটারে নিতে চাই, তাহলে কত লেখা যাবে, 6.5 ইন্টু 10⁶। তার আবার হচ্ছে রুট আছে,
এখন এটাকে কি করা যায় দেখো, এটাকে আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি তাহলে উপরে রাখা যাবে হচ্ছে 6.4 × 10⁶, আর নিচে √6.5 আছে, 10⁻³ চলে আসবে, কারণ 10⁶ বাইরে আসলে 10⁻³ হয়ে যায়, আর রুটের মধ্যে 9.8 আছে উপরে, তো সেটা হচ্ছে 3.14 হয়ে যাবে। এখন একটু বুদ্ধি খাটাও, এই 10⁻³ 10⁻6 কাটাকাটি গেলে আমার কত থাকবে? 10⁻³ থাকবে উপরে, তার সাথে উপরে গুণ আছে 3.14, 6.4। এখন নিজে একটু চিন্তা করো, এই যে অপশনগুলো আমার এতগুলো আছে, এতগুলো অপশনের মধ্যে কোনটা আসলে পারফেক্ট হইতে পারে। তো এই জন্য ছোট করে একটু ক্যালকুলেশন তোমরা একটু করে ফেলবা। দেখো এটা 6.4 আছে রুটের মধ্যে, 6.4 আছে রুটের মধ্যে, 6.5 আছে দেখে ঝামেলা। যদি 6.4 চিন্তা করো তাহলে এটাকে তুমি সংক্ষেপে কিন্তু ক্যালকুলেশন করতে পারবা। তো আমরা যাই হোক, এই ক্যালকুলেশনটা আমরা হাতে কলমে এখন আর করবো না, হাতে কলমে না করে আমরা একবারে এটা ক্যালকুলেটরে করে ফেলি। চলো দেখি এটা কত আসে। ওকে, আমাদের অ্যান্সার একবারে চলে আসছে। আমাদের আনসার হবে 7858.44 এত মিটার পার সেকেন্ড। যেহেতু কিলোমিটার পার সেকেন্ডে বলছে, তার মানে আমার এটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। তার মানে 7.85 ইন্টু 10⁻³ লিখলে সেটা হচ্ছে কিলোমিটার হয়ে যাবে। আমি একবার এখানে লিখতেছি এত কিলোমিটার পার সেকেন্ড। তার মানে আমাদের ই নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সো সময় সাপেক্ষ আর একটা ম্যাথ দেখো, ক্যালকুলেশনে একটু বেশি সময় দিতে হবে। এবার দেখো, কৃত্রিম উপগ্রহের সংজ্ঞা চাইছে আর কৃত্রিম উপগ্রহের বেগ চাইছে। তো কৃত্রিম উপগ্রহের যখন সংজ্ঞা তোমরা দিবা, কয়েকটা কথা মাথায় রাখবা। নাম্বার 1, কৃত্রিম উপগ্রহ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের গ্রহের একটা কক্ষপথে দেওয়া হয়েছে, তাই না? তাইলে সেই কৃত্রিম উপগ্রহকে কি দিতে হবে? নির্দিষ্ট একটা বেগ দিতে হবে, নির্দিষ্ট বেগ দিতে হবে। কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট উচ্চতায় থাকে, নির্দিষ্ট কক্ষপথে থাকে। তাহলে এভাবে অ্যান্সার করব যে যেই উপগ্রহকে একটি গ্রহের সাপেক্ষে, ধরো পৃথিবীর সাপেক্ষে যদি চিন্তা করো, তাহলে যেই উপগ্রহকে পৃথিবীর সাপেক্ষে একটি নির্দিষ্ট বেগ দিয়ে নির্দিষ্ট উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে পাঠানো হয় তাকে হচ্ছে কৃত্রিম উপগ্রহ বলা যাবে। তাইলে এই 3টা পয়েন্ট একসাথে করে সুন্দর একটা সংজ্ঞা লিখে দিবা। পাশাপাশি কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করতে বলছে। তা আমরা জানি যে বেগের যে ইকুয়েশন সেটা হচ্ছে কি √gm/r+h, অথবা gm এর মান যদি gr² বসাই দেই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে √gr/r+h। এটা কিভাবে আশা করি বুঝতে পারছি। এখানে যদি gr² করতাম, এখানে যদি আমি r+h কে রেখে দিতাম, তাহলে পরবর্তী লাইনটা হচ্ছে এটা হয়ে যেত, √g চলে আসতো 8টা বাইরে, r+h এর মধ্যে হচ্ছে রুট। সো উপগ্রহের বেগ নির্ণয় করতে বলছে, যেহেতু আমি জানি না যে কোন উপগ্রহ, এজন্য জাস্ট ইকুয়েশনটাকে রেখে দিতে হবে। ওকে, সো এরই মধ্য দিয়ে আমাদের মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের 3টি লেকচার শেষ হলো। আশা করি মাস্টার ক্লাসের এই ভিডিওগুলো দেখলে তোমার বেসিক সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে।